জিজ্ঞাসা করতে পারেন, লোকাল ব্যাংকে জিজ্ঞাসা করেন, কৃষি ব্যাংকের ম্যানেজার আছে, এখানে জিএম আছে, ওনাকে জিজ্ঞাসা করতে পারেন। এটা ডিসাইড করা হয়েছে। সো এটা উনি যে তথ্য দিয়েছেন সঠিক। যে আমি মশিউর রহমান, আমি স্বতন্ত্র প্রার্থী। জি অবশ্যই। খেলাপিতে তো নাই, খেলাপি নেই। কেউ আসে নাই, এখন আচরণবিধি সম্পর্কে একটু বলবেন। সেখানে যদি এই ধরনের ভাষা, এই ধরনের আসলে আইনি কোনো বিধান আছে কিনা।
সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি আমরা যারা নির্বাচন সংশ্লিষ্ট আমাদের সকলের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে আচরণবিধি প্রতিপালনের বিষয়। এবং আমাদের বাস্তবতার নিরিখে দেখা যায় যে আপনারা সবাই আসলে আচরণবিধি সম্পর্কে অনেক সময় আমরা সন্দেহের মধ্যে থাকি যে এটা করা যাবে কোনটা করা যাবে না। আমি আমাদের সকল প্রার্থী এবং প্রার্থীদের সাথে যারা সমর্থক আছেন সকলকে অনুরোধ করব আমাদের স্বল্প সময় যে প্রেজেন্টেশনটি আছে এটা যদি আপনি মনোযোগ সহকারে একটু খেয়াল দেন তাহলে আচরণবিধি নিয়ে আশা করি আপনার কখনো কোনো দ্বিমত বা কোশ্চেন থাকবে না। এই জন্য আমি সকল প্রার্থী এবং প্রার্থীর সাথে যারা এজেন্ট আছেন এবং সমর্থক আছেন আপনাদের সকলকে একটু আচরণবিধিটা স্লাইডের দিকে দেখার জন্য অনুরোধ করতেছি। আচরণবিধি এটা হচ্ছে নামটা হচ্ছে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা 2025। আচরণ বিধিমালাটা সেই এত কথা বলেন কি শেখ আমি আবার সকল প্রার্থীকে অনুরোধ করতেছি যে আচরণবিধিটা একটু মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আমাদের আর এই ব্যাপারে কোনো কোশ্চেন থাকবে না। আচরণবিধিতে আমরা এটা মূলত নাম হচ্ছে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা 2025। আসলে এটা কবে থেকে শুরু হলো? মূলত 2008 সালে নির্বাচন কমিশন থেকে আচরণ বিধিমালাটা এটা স্টার্ট হয়েছে এবং প্রতি বছরই কোনো না কোনো বিষয় এর ভিতরে ইনক্লুড হচ্ছে। এবং এটা আরপিওর আপনারা জানেন যে আমাদের সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় আরপিওর মাধ্যমে। আরপিওর 91 যে ধারা এই ধারা মোতাবেক নির্বাচন কমিশন আচরণ বিধিমালা প্রণয়ন করে। আচরণ বিধিমালা কাদের জন্য প্রযোজ্য? আচরণ বিধিমালা হচ্ছে নিবন্ধিত রাজনৈতিক দল, যে কোনো মনোনীত প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থী। আচরণবিধি কাদের জন্য প্রযোজ্য? নিবন্ধিত রাজনৈতিক দল, মনোনীত প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী বা তাদের পক্ষে কোনো ব্যক্তি। প্রযোজ্য ক্ষেত্রে সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি। যে কোনো আইনেরই আপনারা জানেন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সংজ্ঞা। আমরা বেশ কিছু সংজ্ঞা নিয়ে একটু প্রেজেন্টেশনের পরেই আচরণ বিধিমালায় চলে যাচ্ছি। জনসংযোগ বলতে কি বোঝায়? আচরণ বিধিমালার আমাদের বিধিমালা অনুযায়ী নির্বাচনী এলাকার ভোটারদের সহিত যোগাযোগ, সাক্ষাৎ বা পরিচিত হওয়া, এর তিনটার যে কোনো কাজই নির্বাচনী জনসংযোগ হিসাবে বিবেচিত হবে। নির্বাচনের পূর্ব সময়, আর এই সময়টুকু হচ্ছে আচরণ বিধিমালা আমাদের মানতে হবে। সেই সময়টুকু কবে? নির্বাচন কমিশন তফসিল ঘোষণার দিন হইতে নির্বাচনের ফলাফল সরকারি গেজেটে প্রকাশ করা পর্যন্ত হচ্ছে আমাদের নির্বাচনী পূর্ব সময়। প্রার্থী হচ্ছে যিনি প্রস্তাবিত একজন প্রার্থী। প্রতিদ্বন্দ্বী প্রার্থী হচ্ছে আজকের যারা মনোনয়ন বৈধ প্রার্থী এবং যার প্রার্থীটা পরবর্তীতে স্থগিত হবে না, প্রত্যাহার হবে না, তিনি হবেন আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী। আর রিটার্ন ক্যান্ডিডেট যিনি বিজয়ী হবেন, রিটার্নিং অফিসার স্যার যার নামটা রিটার্ন করবেন তার নাম হবে রিটার্ন ক্যান্ডিডেট। আর বিজয়ী ক্যান্ডিডেট হচ্ছে যেটা গেজেটে যার নামটি প্রকাশিত হবে তিনি হলো নির্বাচিত ক্যান্ডিডেট। ফেস্টুন হচ্ছে কাপড় বা চটের তৈরি ফেস্টুন, আর ব্যানার হচ্ছে প্রচার বা এরূপ কোনো উদ্দেশ্যে কাপড় বা চট কিংবা ইলেকট্রিক বা ডিজিটাল মিডিয়া, এটা এবছর ইনক্লুড হয়েছে, এর মাধ্যমে প্রচারপত্র। দেওয়াল বলতে আসলে আমরা যেটা বুঝি, বাট আচরণবিধির সংজ্ঞার মধ্যে দেওয়াল বলতে বোঝাচ্ছে যেখানে কোনো কিছু টাঙানো যায়, যেমন অফিস, আদালত, বাসস্থান, শিক্ষা প্রতিষ্ঠান, অন্য কোনো স্থাপনা, দোকান, শিল্প কারখানা, ব্যবসা কেন্দ্র, কাঁচা বা পাকা ভিতর বা বাহিরের দেওয়াল, বেড়া। এখন একটি জিনিস আসছে যে সরকারি সুবিধাভোগী গুরুত্বপূর্ণ ব্যক্তি কারা? প্রধান উপদেষ্টা, বর্তমান প্রেক্ষাপটে উপদেষ্টা পরিষদের সদস্যগণ বা সমপর্যায়ের ব্যক্তিবর্গ, প্রধানমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার, সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী এবং আমাদের সিটি মেয়র, সংসদ সদস্য। বর্তমানে এই বিষয়গুলো এখন প্রযোজ্য নয়, মূলত প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা পরিষদের অন্যান্য সদস্যগণ তারাই এখন অতি সুবিধাভোগী গুরুত্বপূর্ণ ব্যক্তি। আমরা চলে আরেকটি গুরুত্বপূর্ণ সংজ্ঞা আমাদের জানতে হবে। প্রায় আমরা দেখবো যথাযথ কর্তৃপক্ষ। কর্তৃপক্ষটা আসলে কারা? কর্তৃপক্ষ হচ্ছে রিটার্নিং অফিসার বা সহকারী রিটার্নিং অফিসার। আচরণ বিধিমালায় যেখানে আমরা পাবো যে কর্তৃপক্ষ যথাযথ, তো
তো সেক্ষেত্রে হচ্ছে রিটার্নিং অফিসার বা সহকারী রিটার্নিং অফিসার ক্ষেত্র মতে তিনি যদি কাউকে নিয়োগ করেন সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট বা তাহার নিকটবর্তী ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি, আর যদি মেট্রোপলিটন এলাকায় হয়, যেহেতু আমাদের বরগুনা মেট্রোপলিটন এলাকা নয়, সেই ক্ষেত্রে পুলিশ কমিশনার বা তাহার নিকট ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি। এখন আমরা আচরণ বিধিমালা 4 থেকে শুরু করতেছি। প্রথম হচ্ছে যে আমরা কোনো প্রতিষ্ঠানের চাঁদা, অনুদান বা বরাদ্দ প্রদান প্রকাশ্যে বা গোপনে আমরা এগুলো কোনো চাঁদা, অনুদান বা বরাদ্দ প্রদান করতেও পারবো না, অঙ্গীকার করতেও পারবো না, প্রতিশ্রুতি দিতেও পারবো না যে আমি এবং সংবর্ধনা গ্রহণ করতে পারবো না। প্রকল্প অনুমোদন বা ঘোষণা করা যাবে না, ভিত্তি প্রস্তাব 9 ফলো এই যে যেদিন থেকে তফসিল ঘোষণা হয়েছে এবং এই সময় পর্যন্ত এই কাজগুলো কোনো প্রার্থীর পক্ষে রাজনৈতিক দল, প্রার্থীর পক্ষে তার অন্য কোনো ব্যক্তি এই কাজগুলো আমরা করতে পারবো না। সার্কিট হাউস বা ডাক বাংলো ব্যবহার প্রচারের উদ্দেশ্যে বা এই উদ্দেশ্যে অবস্থান সার্কিট হাউসে নিষিদ্ধ। সার্কিট হাউসে মানে নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ তারা অগ্রাধিকার পাবেন আচরণ বিধিমালার আমাদের বিধি 5 অনুযায়ী। বিধি 6 আমাদের প্রচারণার বিষয়। প্রচারণার বিষয় হচ্ছে আমাদের প্রচারণায় সকল প্রার্থী সম অধিকার পাবে। প্রতিপক্ষের জনসভা, শোভাযাত্রা, অন্যান্য প্রচার অভিযান পণ্ড বা বাধা প্রদান বা ভীতি সঞ্চারমূলক কিছু করা যাবে না। যথাযথ কর্তৃপক্ষের নিকট পরিচালনার মানে আমরা যে প্রচারণা চালাবো তার পরিকল্পনা যথাযথ কর্তৃপক্ষ, তার মানে হচ্ছে রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তা, তাদের নিকট সেগুলো দিতে হবে, তাকে সাবমিট করতে হবে। এবং আমি যে জনসভা করব সেটা লিখিত অনুমতি আমার গ্রহণ করতে হবে। অনুমতি গ্রহণের এই কপিটা আমরা আবার স্থানীয় যে নির্বাচন অফিস, তার মানে জেলা নির্বাচন অফিস অথবা ক্ষেত্র মতে উপজেলা নির্বাচন অফিসে আমরা এটা জমা দিতে হবে। তাহলে আমরা প্রচারণা করতে হলে প্রথমে রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তাকে আমাদের পরিকল্পনা দিতে হবে যে আমি এই দিন এই জায়গায় করতে চাচ্ছি। এরপরে এটা তার কাছ থেকে অনুমতি নিতে হবে এবং সেই অনুমতির একটি পত্র আমরা সংশ্লিষ্ট যে নির্বাচন অফিস আছে সেখানেও জমা দেব। এবং জনসভার 24 ঘন্টার পূর্বে আমাদের পুলিশকে অবহিত করতে হবে যে অমুক জায়গায় আমার জনসভা। এবং জনগণের চলাচলে বিঘ্ন হয় এই বিষয়টা বারবার আপনারা দেখবেন যে জনগণের চলাচলে বিঘ্ন হয় এরকম আসলে কিছুই কোনো ক্ষেত্রেই করা যাবে না। তো এই জনসভার ক্ষেত্রেও এটা করা যাবে না। তবে যদি আপনাকে ওই যে 2 নম্বর কথা যে প্রতিপক্ষের জনসভা, শোভাযাত্রা, প্রচার অভিযান পণ্ড বাধা ভীতি সঞ্চার করা যাবে না, যদি কেউ করে থাকে সেক্ষেত্রে আপনি প্রতিকার চাবেন যথাযথ কর্তৃপক্ষের নিকটে, আপনি নিজে প্রতিকার করতে যাবেন না। এটা আচরণ বিধিমালায় স্পষ্ট যদি আপনাকে কেউ বাধা সঞ্চয় করে আপনি যারা যথাযথ কর্তৃপক্ষ তার কাছ থেকে বলবেন, নিজে এটা প্রতিবাদ করতে যাবেন না। এরপর আমাদের বিধি 7 লিফলেট, হ্যান্ডবিল, পোস্টার, ফেস্টুন, ব্যানার, বিলবোর্ড এই বছর আমাদের পোস্টারই ব্যবহার করা যাবে না এবং পোস্টার আর সবসময় এগুলো পচনশীল দ্রব্য হতে হবে এবং প্রচার সামগ্রী কোথাও টাঙানো যাবে না এবং লিফলেট, হ্যান্ডবিল এগুলোর উপরে প্রার্থীর যেটাই বানান না কেন এর উপরে আপনি পলিথিনের আবরণ, এর আগে অনেকবার দেখা গেছে কোনো পলিথিনের আবরণ দেওয়া যাবে না। এরপর লিফলেটে কিছু সাইজ আছে, আপনার আচরণবিধি দেখে এইভাবে বানিয়ে নেবেন। যেমন আপনার ব্যানারে 4x10x4 বর্গ ফুট, লিফলেট হবে A4 সাইজের, ফেস্টুন হবে 18x24 ইঞ্চি এবং ছবি আপনি শুধুমাত্র নিজের ছবি এবং রাজনৈতিক দল হলে শুধু সেই দলের সভাপতির ছবি ব্যবহার করা যাবে, বাট সেটার সাইজ হবে 60x45 বর্গ সেন্টিমিটার সবার জন্যই। আর নির্বাচনের প্রতীকের যে দৈর্ঘ্য হবে, প্রস্থ উচ্চতা হবে 3 মিটারের মধ্যে। এবং আমরা জানি যে কোনো রঙিন কোনো লিফলেট অথবা এগুলো করা যাবে না, সাদা কালো করতে হবে, ডিজিটাল মাধ্যমে রঙিন করা যাবে। আপনি যদি ডিজিটাল মাধ্যমে প্রচারণা চালান স্ক্রিনে, সেটা ফেসবুক হতে পারে, সেটা আপনার অন্য কোনো মানে মোবাইল অথবা কম্পিউটার মিডিয়ায় হতে পারে, ইলেকট্রিক মিডিয়ায়, বিলবোর্ড। সোশ্যাল মিডিয়া আপনারা যেটা সোশ্যাল মিডিয়া থেকে আপনারা প্রার্থীর পক্ষে প্রচারণা চালাবেন, আপনার সমর্থক এবং আপনি সহ এইটা আমাদের রিটার্নিং কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা তাদেরকে অবহিত করতে হবে। এবং আপনারা জানেন যে আমরা যে ব্যানার, ফেস্টুন এগুলো প্রিন্ট করি সেক্ষেত্রে মুদ্রণকারী প্রতিষ্ঠানের নাম, ঠিকানা এবং তারিখ লিখতে হয়। কোনো ধরনের পোস্টার এই বছর ব্যবহার করা যাবে না। ভোটার স্লিপ আপনাদের ভোটার স্লিপে আমাদের যেগুলো পারা যাবে না সেগুলো আমরা শুনি।
ভোটার স্লিপে 400 গজের মধ্যে কেন্দ্রে বিতরণ করা যাবে না, প্রার্থীর নাম ভোটার স্লিপে থাকবে না, প্রার্থীর প্রতীকও ভোটার স্লিপে থাকবে না, এবং প্রার্থনা বা এই জাতীয় কোনো ইঙ্গিতও ভোটার স্লিপে থাকবে না। শুধু থাকবে ভোটারের নাম, ভোটারের নম্বর, ভোট কেন্দ্রের নাম এবং মুদ্রণকারী প্রতিষ্ঠানের নাম, ঠিকানা ভোটার স্লিপে থাকবে। আপনারা সবাই জানেন যে বিধি 9 যানবাহন দিয়ে কোনো প্রচারণাই হবে না, সেখানে হেলিকপ্টার হোক আর ট্রাক হোক অথবা অন্য কিছু হোক। আর মনোনয়নপত্র দাখিলের সময় কোনো মিছিল বা শোডাউন করা যাবে না এবং সর্বোচ্চ 5 জন, আজকেরও যেমন 5 জন, এরপরেও যতবারই আমরা রিটার্নিং কর্মকর্তা দপ্তরে আসবো সবসময় 5 জনের বেশি আমরা আসবো না। যান চলাচলের জন্য আমাদের নিষেধাজ্ঞা যদি থাকে অনুমোদিত ব্যক্তির মাধ্যমে, সেটা আমাদের মানতে হবে। আমরা কোনো ব্যক্তির মনোনয়নপত্র দাখিল বা প্রার্থিতা প্রত্যাহারে বাধা প্রদান করব না। দেওয়াল লিখন করা যাবে না, কোথাওই করা যাবে না, সেটা ভালো দেওয়াল লিখন হোক অথবা অন্য মেসেজে দেওয়াল লিখন হোক, দেওয়াল লিখন করাই যাবে না। এটা আমাদের বিধিমালা 11। আমরা বিধিমালা 12 হচ্ছে জীবন্ত কোনো প্রাণী নিয়ে আমরা মিছিল বা কোনো শোডাউন মিছিল তো করাই যাবে না, আমরা জনসভা করবো না জীবন্ত কোনো প্রতীক বা প্রাণী নিয়ে। অনেক সময় পাখি নিয়ে মানুষ করে, এরকম বাঘ নিয়ে আসলে বাস্তবতে হয় না, পাখি নিয়ে, হাতি নিয়ে, এগুলো আমরা করবো না জনসভা। গেট, তোরণ, প্যান্ডেল, এটা গুরুত্বপূর্ণ। আমরা কোনো গেট বা তোরণ করতে পারবো না, আমরা কোনো আলোকসজ্জা করতে পারবো না। আমরা তাহলে কি পারবো? আমরা প্যান্ডেল করতে পারবো, বাট প্যান্ডেলটা অবশ্যই 400 বর্গ ফুটের মধ্যে হতে হবে। এবং এই যে প্যান্ডেল করতেছি আমি, এই প্যান্ডেল, বিলবোর্ড, এগুলোর তালিকা আমার রিটার্নিং কর্মকর্তার নিকটে প্রদান করতে হবে যে আমি এই অমুক স্থানে আমার প্যান্ডেল করেছি, অমুক স্থানে আমার বিলবোর্ড আছে। আমরা কতগুলো ক্যাম্প করতে পারবো? একটি হবে আমাদের মূল কেন্দ্রীয় নির্বাচনী ক্যাম্প, আসনের জন্য একটি, আর স্থানীয় নির্বাচনী ক্যাম্প প্রতিটা ইউনিয়ন অথবা পৌরসভার প্রতিটি ইউনিয়নের জন্য একটি, আর পৌরসভার প্রতি ওয়ার্ডের জন্য একটি। আমরা যদি দেখি বরগুনা 1 আসনে আমাদের নির্বাচনী ক্যাম্প হবে স্থানীয় 42টি, 16টি 19টি হচ্ছে বরগুনা সদরে পৌরসভার জন্য, 9টি 10টি হচ্ছে ইউনিয়নের জন্য, 16টি হচ্ছে আমতলীর জন্য, 7টি হচ্ছে তালতলীর জন্য। ঠিক বরগুনা 2 এর সর্বোচ্চ আমরা 36টি স্থানীয় নির্বাচনী ক্যাম্প তৈরি করতে পারবো, প্রতিটা ইউনিয়নে একটি, পৌরসভার প্রতিটা ওয়ার্ডে একটি। এবং এখানে একটা বিশেষ বিষয় আছে, আমরা কখনোই জনগণের চলাচল বা সাধারণের ব্যবহারের জন্য নির্ধারিত স্থানে ক্যাম্প তৈরি করতে পারবো না। এবং ওই ক্যাম্পে আমরা কোনো ভোটারকে কোনো খাবার বা খাদ্য বা কোনো রকম গিফট আমরা প্রদান করব না, উপহার দিব না ওই ক্যাম্প থেকে। আমরা বিলবোর্ড করতে পারবো, বিলবোর্ডের আয়তন হবে 16x9 বর্গফুট, এবং সেটা ওই সেম, জনগণের যে বাধা বা চলাচলের স্থাপন করা যাবে না, পরিবেশের ক্ষতি হয়, এ কাজও করা যাবে না। আপনার নির্বাচনী ক্যাম্পও যেরকম, বিলবোর্ডের সংখ্যাও ঠিক তদ্রূপ হবে, পৌরসভার প্রতিটি ওয়ার্ডের জন্য একটি, ইউনিয়নের জন্য একটি। তার মানে বরগুনা 1-এ আমরা সর্বোচ্চ 42টি করতে পারবো, বরগুনা 2 আসনে সর্বোচ্চ 36টি আমরা বিলবোর্ড টাঙাতে পারবো। এবং আমরা আমাদের বক্তব্যের ক্ষেত্রে খুবই সতর্ক হতে হবে। আসলে আমাদের প্রার্থীদের কাছে আমাদের মানে সবচেয়ে বেশি যে জিনিসটা থাকে যে আপনারা সঠিকভাবে বক্তব্যগুলো আমরা একটু খেয়াল করে দিলে এটা নিয়ে প্রশাসনের জন্য কাজ করতে সুবিধা, আপনাদের জন্য সুবিধা। তো আমরা ব্যক্তিগত কুৎসা রটনা করব না, অশ্লীল এবং আক্রমণাত্মক কোনো ব্যক্তিগত চরিত্রায়ন করব না, তিক্ত বা উস্কানিমূলক বা মানহানিকার কোনো প্রার্থীর বক্তব্য প্রদান করব না, এবং কোনো সাম্প্রদায়িকতা, ধর্ম অনুভূতিতে আঘাত লাগে এবং লিঙ্গ প্রতি যে আঘাত তৈরি হয়, এরকম কোনো বক্তব্য আমরা আচরণ বিধিমালার বিধি 15 অনুযায়ী করতে পারবো না। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমরা কোনো ধর্মীয় উপাসনালয় প্রচার করব না, মসজিদ, মেগোডা, মন্দির। বিষয়টা হচ্ছে প্রচারণা ডিজিটাল মিডিয়াতেও যে আইন, বিধি, নিয়ম কানুন আমাদের যে বাস্তবেও সেম, যেখানেই প্রস্তাবনা করে ওই প্রার্থীর পক্ষে ব্যক্তি হিসেবে ধরা হবে। দেখা যাবে যে আপনার পক্ষে আরেকজন যদি কারো মানহানিকর বক্তব্য দেয়, ধরা হবে যে ওই প্রার্থীর পক্ষে উনি বলেছেন। ভোটারদের উদ্দেশ্যে বল প্রয়োগ বা অর্থ ব্যয় এরূপ কোনো বক্তব্য আমরা প্রদান করতে পারবো না। এই চলে আসছে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম, মানে সোশ্যাল মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া আমরা কি করবো। এই ক্ষেত্রে আমাদের সেম একই বিধিনিষেধ প্রযোজ্য, যেটা আমাদের হচ্ছে নরমাল যোগাযোগ বা জনসংযোগের জন্য করবো আমরা। এখন আমরা দেখবো যে প্রচারণা শুরু পূর্বে আমাকে
সামাজিক যোগাযোগ মাধ্যমের নাম, যে আমি ফেসবুকে আমার এই পেজগুলো আছে, আমার টুইটারে এই পেজগুলো আছে, আমার ইনস্টাগ্রামে এই পেজগুলো আছে, এবং আমার অ্যাকাউন্টের আইডি, ইমেল আইডি, এবং ওইটা যে আমার অ্যাকাউন্ট আর ইউআরএল যেটা, এই তিনটা আমরা রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে আগেই দিতে হবে। প্রার্থীর নিজেরটা দিতে হবে, প্রার্থীর নিজের যদি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থাকে, নির্বাচনী এজেন্টের যদি থাকে সেটাও দিতে হবে, রাজনৈতিক দলেরও যদি থাকে সেটাও দিতে হবে। একটা সেম টাইম প্রার্থীর পক্ষে যারা কাজ করবেন তাদেরও আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, ইমেইল এবং সেই অ্যাকাউন্টের ইউআরএল এগুলো রিটার্নিং কর্মকর্তার নিকট প্রদান করতে হবে। এবং এইখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের এবছর নতুন করে এসেছে, আমরা কোনো এআই ব্যবহার করে অসৎ উদ্দেশ্যে কোনো ধরনের কোনো প্রচারণা চালাতে পারবো না, এবং ভিন্নত বক্তব্য, ভুল তথ্য এগুলো আমরা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করব না। আমাদের আর একটা বিষয় আমরা সবাই বেশ জানার জন্য জানতে চাই, সেটা হচ্ছে যে আমাদের মাইক বা লাউড স্পিকার ব্যবহার হবে দুপুর 2টা থেকে রাত 8টা পর্যন্ত। লাউড স্পিকার একই নির্বাচন এলাকায় জনসভায় একসাথে সর্বোচ্চ 3টি লাউড স্পিকার বা মাইক ব্যবহার করা যাবে, এবং 60 ডেসিবেল সাউন্ডটা জানি সহনীয় পর্যায়ে হয়। প্রচারণার সময়টা কখন থেকে শুরু হবে? মূলত আমাদের 22 জানুয়ারি 2026 তারিখ থেকে প্রচারণা শুরু হবে, এবং প্রচারণা শেষ হবে কবে? এটা গুরুত্বপূর্ণ, সবাই একটু খেয়াল করবেন। 10 জানুয়ারি 2025 সকাল 7:30 এর সময়, যেহেতু ভোট গ্রহণ শুরু হওয়ার 48 ঘন্টা পূর্বে শেষ করতে হবে। 10 ফেব্রুয়ারি 2025 সকাল 7:30টার সময়, 10 ফেব্রুয়ারি 2026 সকাল 7:30 এর মধ্যে আমাদের শেষ হয়ে যাবে। এই ক্ষেত্রে একটা বিষয়, মাইক কিন্তু আপনার আগের দিনই শেষ হয়ে গেছে রাত 8টায়, মানে হচ্ছে 9 জানুয়ারি রাত 8টার সময় মাইক বন্ধ, মাইকিং প্রচার। 9 ফেব্রুয়ারি ভোট গ্রহণ সমাপ্তির 48 ঘন্টার মধ্যে আমাদের রেজাল্ট হয়ে গেছে, ভোট গ্রহণ শেষ হয়ে গেছে। তার 48 ঘন্টার মধ্যে আমরা যে বিলবোর্ড ব্যবহার করেছিলাম, আমরা যে জনসংযোগ করেছিলাম, এগুলো নিজ উদ্যোগে আমরা এগুলো অপসারণ করে নিব। এখন আসেন সরকারি সুবিধাভোগী ব্যক্তিবর্গরা নির্বাচনী প্রচারণার বিধি 20 মোতাবেক কোন নির্বাচনী কর্মসূচি বা কর্মকাণ্ডে তারা যোগাযোগ করতে পারবেন না। সরকারি যানবাহন, প্রচার অভিযান বা এই জাতীয় যন্ত্র এবং সরকারি সুবিধা তারা ব্যবহার করতে পারবেন না। এবং একটা গুরুত্বপূর্ণ বিষয়, যারা সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থার কর্মকর্তা কর্মচারী বা কোনো শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা বা কর্মচারী, এদেরকে আমরা কোনো প্রচারণার কাজে অথবা নির্বাচন সংশ্লিষ্ট কাজে ব্যবহার করতে পারবো না, যেহেতু তারা আমাদের নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা। আর নির্বাচনী প্রার্থী বা এজেন্ট না হলে ভোটদান ব্যতীত অন্য কোনো কাজে ভোট কেন্দ্রে প্রবেশ করা যাবে না। নির্বাচনী প্রচারণায় আমরা কোনো সরকারি সুযোগ সুবিধা দিব না। এই যে বারবার একটু দেখানো হচ্ছে যে স্কুল কলেজে কোনো শিক্ষকদেরকে আমরা আমাদের নির্বাচনী কাজে ব্যবহার করব না। নির্বাচনী ব্যয়সীমা আপনারা জানেন যে রাজনৈতিক দলের জন্য 50,000 বা প্রার্থী যদি 20,000-এর বেশি ব্যয় করেন তাহলে অবশ্যই তার ব্যয়ের হিসাবটা ব্যাংক থেকে হতে হবে। তো সাধারণত এটা সবাই করবেন, তার মানে হচ্ছে আমাদের মানে নির্বাচনী যে ব্যয় সেই হিসাবটা আমাদের একটি তফসিলি ব্যাংক থেকেই করতে হবে, এবং নির্বাচনের পরে এসএফপিটি জমা দিতে হবে, হিসাব দিতে হবে। ভোট কেন্দ্রে আসলে খুব গুরুত্বপূর্ণ বিষয়, ভোট কেন্দ্রে কারা কারা প্রবেশ করতে পারবে এই বিষয়টা আজকের আপনাদের ক্লিয়ার হয়ে গেলে আমাদের সবার জন্যই অনেক ভালো হবে। এক হচ্ছে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী যারা আছেন তারা পারবেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী পারবেন, প্রার্থীর যে নির্বাচনী এজেন্ট থাকে একজন প্রতি আসনে তিনি পারবেন, পোলিং এজেন্ট যারা আছে প্রার্থীর পক্ষে তিনি পারবেন, এবং নির্বাচন থেকে পর্যবেক্ষক, রিটার্নিং কর্মকর্তা অথবা নির্বাচন কমিশন থেকে অনুমোদিত তারা পারবেন। আর পারবেন কমিশন অনুমোদিত ব্যক্তি, ভোটার এবং গণমাধ্যম কর্মীরাও পারবেন। সেক্ষেত্রে তাদের ওই রিটার্নিং কর্মকর্তার অনুমোদিত কার্ড থাকতে হবে। পোলিং এজেন্টদের আমি আবারও প্রার্থী এবং যারা আমাদের সমর্থক আছেন বা এজেন্ট আছেন যারা অনুরোধ করতেছি এই বিষয়টা একটু খেয়াল করবেন। পোলিং এজেন্টদের তাদের নির্ধারিত স্থান ওখানে বসেই তারা কাজ করবেন, তারা মানে বারবার ওঠা যাওয়া আসা করবেন না। কোনো প্রার্থীর পক্ষে প্রচারণা কোনো বক্তব্য বা প্রতীক সম্বলিত কোনো কিছু কেউই এগুলো পরিধান করে কোনো প্রার্থীর পক্ষে কোনো প্রতীক দিয়ে তারা ভোট কেন্দ্রে প্রবেশ করবেন না। প্রতীক থাকে, ধরেন যে যে দলের
সে কোনো প্রতীক থাকবে না, ব্যাস লাগাতে পারবে না। জি জি জি, ব্যাস। এবং তাদের ইভেন তারা যে আবেদনটা দেয় সেখানেও কোনো প্রতীক এগুলো থাকতে পারবে না। এখন নির্বাচনী ইশতেহার পাঠ এবং আচরণবিধি প্রতিফলনের ঘোষণা করতে হবে সমস্ত প্রতীকদের পরে একই মঞ্চে সকল প্রার্থীদের নিয়ে, যে আমরা যে একটি সুষ্ঠু, সুন্দর এবং আনন্দঘন পরিবেশে নির্বাচনটি অনুষ্ঠান করতে চাচ্ছি, তার জন্য জনগণের সামনে আসলে এই বছর শুরু হচ্ছে যে জনগণের সামনে আমরা ওয়াদাবদ্ধ হচ্ছি যে আমরা এই আচরণবিধি প্রতিফলন করেই ইনশাআল্লাহ নির্বাচনটা সম্পন্ন করব একই মঞ্চে। এবং গণমাধ্যমের সাথে নির্বাচনী সংলাপ বিভিন্ন টেলিভিশনে হবে, কিন্তু সেই সংলাপে আমরা কোনো দলকে বা কোনো প্রার্থীর ব্যক্তিগত আক্রমণ করে বক্তব্য প্রদান করতে পারবো না। এবং এই বিধিমালা যদি লঙ্ঘিত হয় তাহলে কি এটা একটা শাস্তিযোগ্য অপরাধ। এবং এটা হচ্ছে প্রার্থীকে এই বিধিমালা লঙ্ঘিত হলে 6 মাসের কারাদণ্ড অথবা 1.5 লক্ষ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। রাজনৈতিক দলের ক্ষেত্রে 1 লক্ষ টাকা অর্থদণ্ড। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এবছর অ্যাড করা হয়েছে যে আচরণবিধি প্রতিফলন না হলে প্রার্থীটা নির্বাচন কমিশন বিধি 28 মোতাবেক বাতিল করে দিতে পারবে, যেটা এই দণ্ডের চেয়েও বেশি গুরুতর। এবং হচ্ছে এবছর আপনারা দেখেছেন যে প্রার্থী যে বিধিমালা প্রতিফলন করবে তার জন্য তাকে অঙ্গীকার করতে হয়েছে। বিধি 19 এবং বিধি 30 তার পক্ষে রাজনৈতিক দল অঙ্গীকার করেছে। সকলকে ধন্যবাদ। রিটার্নিং কর্মকর্তা স্যারের পক্ষ থেকে আমাদের আজকের আচরণবিধির মানে ধৈর্য করে শোনার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমরা এখন যে প্রশ্ন করব সেটা যাতে করে যে আচরণবিধি যে বিদেশের আপনাদের সেটা উত্থাপিত হয়েছে সেই অন্য প্রশ্ন যাতে আমরা উপস্থাপন না করি, অন্য কোনো বিষয় যাতে আমরা এখানে উপস্থাপন না করি। যাই হোক, এর মধ্যে আমরা ডিজিটাল যে যুগে আমরা আছি, এই জায়গাটায় আমরা দেখছি যে এখানে আমাদের বেশিরভাগ বিষয় আমাদের পুস্তক যে আছে বলেছে যে এআই দিয়ে এবং সুপার এডিট করে বক্তব্য বিভিন্নভাবে সেটাকে সামাজিক মাধ্যমে ছাড়া হয়, যে পুরো বক্তব্যটা না করে বক্তব্য কাট করে ওটার সাথে আবার কিছু নতুন করে এআই দিয়ে সংযোগ করে, অর্থাৎ মানুষের ভিতরে একটা মানে একটা ভিন্ন একটা প্রতিক্রিয়া সৃষ্টি করার জন্য বিভিন্ন দল ফেক আইডি দিয়ে তারা এটা ছাড়ে। এটা ছাড়ার পর দেখা যায় যে কিছু দলের সমর্থন করতে বা শেয়ার করে, যারা শেয়ার করে তাদের আইনের আওতায় আনা যাবে কিনা, ফেক আইডি খুঁজে পাওয়া যাবে না, কিন্তু যারা শেয়ার করে তাহলে তো তারা অপরাধী, দোষী, তাদের বিরুদ্ধে আইনগত। এবং ইতিমধ্যে আমরা দেখেছি আমার ব্যক্তিগত কিছু বক্তব্য, যে বক্তব্য আদৌ আমার না, অথচ এখন পুরোপুরি আমার ছবি, আমার কণ্ঠ সবকিছু সেভাবে তারা আমি আইনগত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছি। এবং এখানে আমরা যারা প্রার্থী রয়েছি সকলের কাছে অনুরোধ, আমি আগেও একটা ডিক্লেয়ার করেছি যে আমরা জনগণ যাকে ভোট দেবে আমরা শ্রদ্ধা এবং তার সে যে উন্নয়ন করবে তাকে আমরা সকলকে সহযোগিতা করবো, এই মানুষগুলো আছে। কিন্তু আমরা কোনো নোংরামের মধ্যে জড়িত না হই, যেটা
সবারই তার সন্ধান হতে থাকে। আজকে 2000 জাতীয় সংসদ নির্বাচন সামনে এসে উপলক্ষে আজকের মনোনয়ন পত্র বাছাই প্রভাবিত শেষ হলো এবং একটা পাশে অর্থনীতি মাধ্যমে আজকের এই অনুষ্ঠানের বিচার আপনারা উপস্থিত হয়েছেন অতিরিক্ত পুলিশ কর্মকর্তা জাতীয় সংসদ নির্বাচন আমরা দীর্ঘদিন পরে আমরা একটি সুস্থ সুন্দর এবং সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন সকলেই প্রত্যাশা করছি জাতির কাছে আসা এই নির্বাচন যেন সকলের কাছে গ্রহণযোগ্য এবং সুন্দর পরিবেশে আমরা যেন সেই নির্বাচনটা উপহার দিতে পারি এমন নির্বাচন উপহার দিতে পারি যা ইতিপূর্বে আমরা জানি ইসি মহোদয়ের পক্ষ থেকে বলা হয়েছে বাংলাদেশে ইতিপূর্বে যত নির্বাচন হয়েছে সকল নির্বাচনই কিছুটা কিছু ত্রুটি ছিল। তো এই জন্য আমরা এই নির্বাচন আমরা অতীতে 14 বছরের ইতিহাসকে পরিবর্তন করে আমরা সবাই সম্মিলিতভাবে একটি সুন্দর একটি পরিবর্তিত সমাজ চাই। এই পরিবর্তিত সমাজের জন্য প্রয়োজন আমাদের এই নির্বাচন। নির্বাচনটা যেন সুস্থ সুন্দরভাবে আমরা করতে পারি সেজন্য এই আচরণবিধি আমি আমার দল যেভাবে আমি ভূমিকা ব্যক্ত করছি এবং সকল প্রার্থীদের পক্ষ থেকে এই আচরণবিধি মেনে আমরা যেন সুন্দর নির্বাচন উপহার দিতে পারি। এই কথা বলছি আজকের সাথে কথা না বললেই নয়, দেখা গেছে যে আমরা 2 আসনে দেখছি যে কয়েকদিন আগে মানে তার পক্ষ থেকে যে আপনার সন্ত্রামূলক যে ওই দল যেটা করে এটা ব্যাপারের জন্য আমরা আপনাদের সহযোগিতা চাইলে যেন সর্বাত্মক আমরা সাথে সাথে যেন আমরা সহযোগিতা পাই এবং দৃষ্টান্তমূলক এমন কিছু শাস্তির যেটা দুদুভাই বলেছেন যাতে করে পরবর্তীতে আমি সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আপনি ডাকবেন একটা কথা বলা হয়েছে যে জন্তুভাবে একমাত্র ঘোষণা করা হবে এখানে কোনো সিদ্ধান্ত না। থ্যাংক ইউ এই সমস্ত কথা বলে অনুমতি হয়েছে স্যার জাতীয় সংসদ নির্বাচন 2026 উপলক্ষে আজকের মনোনয়ন বাছাই কার্যক্রমে যারা উপস্থিত বিশেষ করে জেলা পরিষদ মহোদয়, অফিসার, সাংবাদিক বন্ধুরা এবং আমাদের দলের আজকে আমাদের আচরণবিধি সম্বন্ধে যেগুলো বলা হলো আমাদের এটা অনেক গুরুত্বপূর্ণ। ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আমি যে প্রধান আজকে সেজন্য সকলকে অভিনন্দন জানাই এবং যে আচরণবিধি
আচরণবিধিটা মেনে চলবো। সকলকে ধন্যবাদ। স্টিকার লাগানোর কোনো উপায় নেই। আর আমরা সোশ্যাল মিডিয়ায় পোস্টিং কি করতে পারবো? এখন হিসাব দিতে আপনাদের রয়েছে ফেসবুকে আন্দোলন করা হয়েছে ভালো আছে স্টেটমেন্ট দিতে হবে। দেখা যাচ্ছে যে অনেক কর্মীরা থাকবে সবার আইডি ইউআরএল আমরা দিতে পারবো না। যারা হচ্ছে আপনার বেশি করে ই করবে কতগুলো নেই মানে আমরা অফিসিয়ালি যাদের শেয়ার করে যিনি কোড দেবেন আপনাদের তাদের মামলা আমি জামিনে গেছি এবং খালাস দিচ্ছি। আমার থানা থেকে আমি চাইছি আমার মামলা কয়টা আছে সেটা হচ্ছে একটা মামলা আমাকে দিয়েছে আর ওই মামলাগুলো আমি জামিন এবং খালাস দিচ্ছি 2008 সালে। সে কাগজ রাখার আমাকে চাইও না। আমার বৃহস্পতিবার ফোন দিচ্ছি ডিএসবি থেকে যে আপনার মামলার কাগজ দরকার। আমি বললাম বৃহস্পতিবার যদি রাত্রে বলেন শুক্র শনি 2 দিন বন্ধ আমি কিভাবে কাগজ দিই? সেখানে একটু সময় নেওয়া উচিত আমি মনে করি। আমি জানতে চাচ্ছি জামিন এবং খালাস পেলে কি ওটার কোনো ই থাকে না? আমি জামিন এবং খালাস আমাকে বৃহস্পতিবার আপনাদের পক্ষ থেকে বলা হয়েছিল। একই সাথে মামলা আরো মামলা আছে সেটা আমি খালাস হয়েছি জামিন হয়েছি এবং খালাস হয়েছি 2008 সালের মামলা। তথ্য গোপন আমি থানায় চেয়েছি দেওয়ার মানে একটা মামলা এগুলো তো খারাপ গেছে আমি তো আবার নতুন করে আপনারা তো দেখতে পারেন যে মামলার অবস্থা কি অবশ্যই জানতে পারেন। আমি থানায় মামলা চেয়েছি যে আমার কয়টা সেটা তো আমাকে বলেন।
ভোটারের যে কোভিড নাম্বার, সেই কোভিড নাম্বারটা একটু বলে দেন। তালিকাটা এটা ভোটার নাম্বারটা এটা অনলাইন কপি। প্রবাসী ছিলেন, উনি এসছেন গত 1-2 মাস আগে, এই কারণে ওখানে করছেন নির্বাচন কমিশনের একটি আপডেট আছে। আচ্ছা, আমরা যে তথ্য পেয়েছি ওনার আবেদন ফর্মটা যাচাই বাছাই করে সেটা হলো ওনার এনআইডি হয়েছে কিন্তু ভোটার তালিকায় উনি অন্তর্ভুক্ত হয়নি, নাম্বার 1। নাম্বার 2 হলো স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে 1% ভোটার যে সমর্থন সংগঠিত স্বাক্ষর সংযুক্ত তালিকা সেটা ওনার কিন্তু নেই। বাকিটা উনি পাঠিয়ে এটা আজকে পাঠালে হবে না, এটা কি আজকে পাঠানোর কথা? এবং উনি ফর্ম 20 এবং 21-এর তার কোনো স্বাক্ষর নেই, প্রার্থীর স্বাক্ষর নেই। অসুবিধা নেই, আপিলের সুযোগ রয়েছে, আমি বারবারই বলছি আপনারা আপিল করতে পারেন। নাম্বার 10, মোহাম্মদ সাব্বির আহমেদ বাংলাদেশ কংগ্রেস দলের পক্ষ থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়নপত্র যাচাই বাছাই করে আইন ও বিধি মোতাবেক সঠিক পরিলক্ষিত হওয়ার বৈধ বলে ঘোষণা করা হলো। যদি কারো কোনো অবজেকশন বা আপত্তি থাকলে উপস্থাপন করার জন্য অনুরোধ করছি। মোহাম্মদ সুলাইমান ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি দলের পক্ষ থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন। দাখিলকৃত মনোনয়নপত্র এবং বিভিন্ন দপ্তর সিআইডি রিপোর্ট পর্যালোচনা করে দেখা যাচ্ছে গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর অনুচ্ছেদ 12 দফা 1 উপদফা খ বিধান মতে লিঙ্ক খেলাপি হওয়ায় তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় সংসদ সদস্য পদে প্রার্থী হওয়ার যোগ্য নন, অযোগ্য হিসেবে বিবেচিত হয়েছেন এবং তার মনোনয়নপত্রটি বাতিল বলে ঘোষণা করা হলো। লাস্ট, সৈয়দ মোহাম্মদ রাজেশ আফরোজ জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এর পক্ষ থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন। দাখিলকৃত মনোনয়নপত্রটি যাচাই বাছাইকালে আইন ও বিধি মোতাবেক সঠিক বিবেচিত হওয়ায় তার মনোনয়নপত্রটি বৈধ বলে ঘোষণা করা হয়েছে। যদি কারো কোনো মন্তব্য থাকে উপস্থাপন করার জন্য অনুরোধ করছি। এরই মাধ্যমে দাখিলকৃত 12টি মনোনয়নপত্রের সম্পর্কে উপস্থাপন করা হয়েছে। যদি কারো কোনো মন্তব্য না থাকে আমি সবার কাছে একটু ক্ষমা চেয়ে একটু সময় চেয়ে নিচ্ছি। আচরণবিধির উপর একটি প্রেজেন্টেশন রয়েছে, যদি আপনারা এগ্রি করেন তাহলে আমরা উপস্থাপন করব। এই পর্যায়ে সমাপ্তি করব এবং প্রেজেন্টেশনটি উপস্থাপনের জন্য উপজেলা নির্বাচন সংস্থার সদস্যদের অনুরোধ করছি। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আচরণবিধিমালা প্রতিফলনের সম্মানিত উপস্থিতি, আমাদের এই পর্বটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাদের প্রার্থীরা বৈধভাবে ঘোষিত হয়েছে এবং যারা কর্মী সমর্থক রয়েছেন, ইন এডিশন যারা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি রয়েছেন, আমি সবাইকে অনুরোধ করব আমরা যদি একটু সহনীয় হই এবং একটু মনোযোগের সহিত আচরণবিধির যে প্রেজেন্টেশনটা এটা শ্রবণ করি এবং উপলব্ধ করি। ধন্যবাদ স্যার। আমি সকল প্রার্থীদের এবং সকল অনুরোধ করবো আচরণবিধির এই প্রেজেন্টেশনটি আপনাদের মনোযোগ সঙ্গে শোনার জন্য। আমাদের নির্বাচন পর্যন্ত এই বিষয়টি নিয়ে আমাদের প্রায়শই দেখা যায় যে অনেক সময়
আমাদের সকলের মধ্যে এই তথ্যটা একদম পরিষ্কার হয়ে যায় যে আচরণ বিধিমালার মধ্যে আমরা কোনগুলো করতে পারবো এবং কোনগুলো পারবো না। আচরণ বিধিটার নাম হচ্ছে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল এবং প্রার্থীর আচরণ বিধিমালা 2025। এটা তৈরি হয়েছে হচ্ছে 2000 শুরু করে এবং এর ভিত্তি হচ্ছে আপনারা জানেন যে আরপিওর মাধ্যমে আমাদের জাতীয় সংসদ নির্বাচন হয়। ওই আরপিওর ধারা হচ্ছে 91B অনুযায়ী নির্বাচন কমিশন আচরণ বিধিমালা তৈরি করেছে। এখন আচরণ বিধিমালা আসলে কাদের জন্য প্রযোজ্য? আচরণ বিধিমালা নিবন্ধিত রাজনৈতিক দল তাদের জন্য প্রযোজ্য, যিনি মনোনীত প্রার্থী তার জন্য প্রযোজ্য, যিনি স্বতন্ত্র প্রার্থী হবেন তার জন্য প্রযোজ্য, এবং তাদের পক্ষে কোনো ব্যক্তি, যিনি রাজনৈতিক দল অথবা প্রার্থী অথবা প্রার্থীদের পক্ষে কোনো ব্যক্তি, ক্ষেত্র বিশেষ সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি, তাদের জন্য আচরণ বিধিটা প্রযোজ্য হবে। যে কোনো আইনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হচ্ছে আইনের সংজ্ঞা। আমরা বেশ কয়েকটি সংজ্ঞা যেটা আমাদের জন্য অত্যন্ত জরুরি একটু আলোচনা করেই আমরা এটা শুরু করতেছি। জনস্বার্থের ক্ষেত্রে আসলে কি বোঝায়? আচরণ বিধিমালা অনুযায়ী জনস্বার্থের হচ্ছে নির্বাচনী এলাকার ভোটারদের সহিত যোগাযোগ, সাক্ষাৎ অথবা পরিচিত হওয়া। তার মানে যদি এই তিনটা কাজের যে কোনো একটি কাজই আমার জনস্বার্থের ক্ষেত্রে মানে গণ্য হবে। নির্বাচনী পূর্ব সময় আচরণ বিধিটা হচ্ছে নির্বাচনী পূর্ব সময় পর্যন্ত এটা আমাদের প্রতিপালন করতে হবে। তো নির্বাচনী পূর্ব সময় হচ্ছে তফসিল ঘোষণার দিন হতে অনাপত্তি সরকারি গেজেটে প্রকাশ হওয়া পর্যন্ত যে সময়টুকু, পুরো সময়টাই হচ্ছে নির্বাচনী পূর্ব সময়। প্রার্থী বলতে যিনি কোনো ব্যক্তি তাকে প্রার্থী হিসেবে প্রস্তাব করেছে, প্রতিদ্বন্দ্বী প্রার্থী এটা আজকের আপনারা বৈধ মনোনীত প্রার্থী, এবং যারা হচ্ছে প্রার্থীটা প্রত্যাহার করবে না, স্থগিত হবে না, তারা হচ্ছে প্রতিদ্বন্দ্বী প্রার্থী। আর রিটার্ন ক্যান্ডিডেট হচ্ছে যিনি বিজয়ী হবেন, রিটার্নিং কর্মকর্তা স্যার যার নামটি পাঠাবে নির্বাচন কমিশনে, তিনি হচ্ছে রিটার্ন ক্যান্ডিডেট, আর তিনি গেজেট হবেন তিনি হচ্ছে নির্বাচিত প্রার্থী। এবার ফেস্টুন হচ্ছে কাপড় বা চটের তৈরি ফেস্টুন। ব্যানার হচ্ছে এবছর যে জিনিসটা অ্যাড হয়েছে সেটা হচ্ছে যে প্রচার বা এরকম কোনো উদ্দেশ্যে কাপড় বা চট দ্বারা কিংবা ইলেকট্রিক বা ডিজিটাল মিডিয়ার মাধ্যমে প্রচার পত্র, এটাই হচ্ছে ব্যানার। টিভিসি মানে ব্যানার বলতে এখন তো আমরা পরবর্তীতে ব্যানার সংজ্ঞা বলতেছি না, তবে ব্যানারের ক্ষেত্রে হচ্ছে যে আমাদের ব্যানারটা কোনো প্লাস্টিক বা যেগুলো মানে পচবে না এরকম জিনিসে আমাদের কোনো কিছু হতে পারবে না। ব্যানার কিন্তু চটের অথবা যেগুলো পচনশীল যে কোনো বস্তুর উপরে। এবার দেয়াল বলতে আসলে আমরা মনে করি যেটা আসলে দেয়াল আচরণ বিধি অনুযায়ী যেখানে কোনো কিছু টাঙানো যায়, লাগানো যায়, শিক্ষা দেওয়া, অফিস হতে পারে, আদালত হতে পারে, বাসস্থান হতে পারে, শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে, অন্য কোনো স্থাপনা, দোকান, শিল্প কারখানা, ব্যবসা কেন্দ্র, বৃক্ষ, বৈদ্যুতিক খুঁটি, খাম্বা, সড়ক দ্বীপ, সড়ক বিভাজন, ব্রিজ, কালভার্ট, সড়কের উপরের অংশ, বাড়ির ছাদ। তার মানে যে কোনো বিষয় যেটা হচ্ছে কোনো কিছু সাজানো যায়, এক কথায় আমরা এটাকে দেওয়া বলতে পারি। অতি গুরুত্বপূর্ণ সরকারি ব্যক্তি কারা? মূলত বর্তমান প্রেক্ষাপটে শুধুমাত্র প্রধান উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা পরিষদের সদস্যগণ, এরাই হচ্ছে অতি গুরুত্বপূর্ণ সরকারি ব্যক্তি। এছাড়া প্রধানমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার, সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সাংগঠনিক প্রতিষ্ঠানের সদস্যগণ, হুইপ, চিফ হুইপ, বিরোধী দলীয় নেতা, সংসদীয় উপনেতা, বিরোধী দলীয় উপনেতা, সংসদ সদস্যগণ এবং সিটি মেয়র, এরা হচ্ছেন আমাদের সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি। আচরণ বিধিতে প্রায়শই আমরা একটা শুনতে পারবো যথাযথ কর্তৃপক্ষ। যথাযথ কর্তৃপক্ষ আসলে কি মানে কারা? যথাযথ কর্তৃপক্ষ হচ্ছে রিটার্নিং অফিসার অথবা সহকারী রিটার্নিং কর্মকর্তা যারা আছেন তারা হচ্ছে যথাযথ কর্তৃপক্ষ। এছাড়া তিনি যদি কাউকে মনোনয়ন দেন সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট বা তাহার নিকট হতে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি। মেট্রোপলিটন এলাকার ক্ষেত্রে সংশ্লিষ্ট পুলিশ কমিশনার বা তাহার নিকট হতে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি। যেহেতু বরগুনা আমাদের মেট্রোপলিটন এলাকা নয়, তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের রিটার্নিং কর্মকর্তা স্যার অথবা সহকারী কর্মকর্তা। এছাড়াও স্যার যদি কাউকে আমাদের ক্ষমতাপ্রাপ্ত দেন সেই ব্যক্তি হচ্ছে কর্তৃপক্ষ। আমরা আচরণ বিধিমালায় প্রবেশ করতেছি। প্রথম হচ্ছে এতক্ষণ সংজ্ঞা গেল আর খুব প্রারম্ভিক আলোচনা হলো। প্রথমটা হচ্ছে আমরা কোনো প্রতিষ্ঠানে প্রার্থী বা প্রার্থীর পক্ষে কোনো ব্যক্তি প্রকাশ্য বা গোপনে টাকা, অনুদান, বরাদ্দ প্রদান করা যাবে না, প্রদানের অঙ্গীকার করাও যাবে না এবং প্রতিশ্রুতি দেওয়াও যাবে না। এই তিনটের একটাও করা যাবে না। কোনো সংবর্ধনা আমরা গ্রহণ করতে পারবো না, প্রকল্প অনুমোদন বা ঘোষণা করতে পারবো না, ভিত্তিপ্রস্তর স্থাপন বা অবপরিবর্তন এর কোনো বিষয়গুলি আমরা করতে পারবো না।
বিধি 5 হচ্ছে সার্কিট হাউস এবং ডাকবাংলো ব্যবহার নিয়ে। নির্বাচনী প্রচারের স্থান অথবা এই উদ্দেশ্যে সার্কিট হাউসে অবস্থান করা যাবে না। সার্কিট হাউসে মূলত নির্বাচন সংশ্লিষ্ট যারা ব্যক্তিবর্গ আছেন অগ্রাধিকার পাবেন এই সময়। জনসভা, পথসভা এবং সমাবেশ অনুষ্ঠান বিষয় প্রচারণায় সকল প্রার্থী সমান অধিকার পাবেন এবং প্রতিপক্ষের জনসভা, শোভাযাত্রা এবং প্রচার অভিযান এগুলো পণ্ড করা যাবে না, বাধা প্রদান করা যাবে না এবং হচ্ছে কোনো ভীতি সন্ত্রাসমূলক কিছু বলাও যাবে না। এবং আমরা যে প্রচার করব এই প্রচারের যে প্ল্যানটা আমাদের যথাযথ কর্তৃপক্ষ, তার মানে রিটার্নিং কর্মকর্তা স্যার অথবা সহকারী কর্মকর্তা যারা আছেন তাদের নিকট আমরা জমা দিব। এবং এটার জন্য আমরা জনসভা পূর্বে লিখিত অনুমতি দিতে হবে। অনুমতি যে পেয়েছি তার একটি কপি স্থানীয় নির্বাচন কমিশনের যে অফিস আছে, কিন্তু বিশেষ জেলা নির্বাচন অফিস অথবা উপজেলা নির্বাচন অফিসে জমা দিতে হবে। এবং আমরা যদি জনসভা কপি অনুমতি পাওয়ার পরেও 24 ঘন্টার পূর্বে আমাদেরকে পুলিশকে মানে জানাতে হবে যে আমাদেরকে জনসভা অবস্থানে আছে। এবং আমরা যে কাজই করবো না কিন্তু জনগণের চলাচলের বিঘ্ন সৃষ্টি করা যাবে না এবং বিদেশে বসেও আমাদের কোনো প্রচারণা করা যাবে না। এবার হচ্ছে বিধি 7, লিফলেট বা হ্যান্ডবিল পোস্টার করা যাবে না এবছর। এবং আমাদের প্রচারণা সামগ্রী কোথাও লাগানোও যাবে না, ব্যানার কোথাও টানিয়ে দেওয়া যাবে না। এবং একটা বিষয় আমরা ইতিপূর্বে দেখেছি এবছর সংশোধনে আসছে, সেটা হচ্ছে আগে দেখা যেত যে এগুলোর উপরে একটা পলিথিনের আবরণ দেওয়া হতো। এই মানে কোনো প্রার্থী লিফলেট, ব্যানার বা হ্যান্ডবিল এগুলোর উপরে আমরা কোনো কিছু টানাতে পারবো না, পলিথিনের কোনো আবরণ বা এটা কোনো কিছু দিতে পারবো না। পোস্টার করা যাবে না, বলেছি পোস্টার করা যাবে না। আগে লাগিয়ে রাখলে এইটা ওই সড়ক থেকে অপসারণ করতে হবে। অপসারণ না করলে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা আছে, তার অভিযোগ করলে তার ব্যবস্থা নেবে। একটা সময় দেওয়া হয়েছিল, নিশ্চয় করে অপসারণ করেছেন। এই সকাশে আমরা বলছি এবং ছিল যদি আমাদের দৃষ্টি গোচরিত করা হয়, আমাদের নেতারা রয়েছেন মোবাইল ফোন পরিচালনা করবেন। এখন আমরা একটু জানতেছি যে লিফলেট, হ্যান্ডবিল, পোস্টার, ফেস্টুন এগুলোর যে সাইজ আছে এটা আমরা সবাই জানি। তারপরে বলা যে ব্যানার হবে 10 ফুট বাই 4 ফুট, লিফলেট হবে A4 সাইজের, ফেস্টুন হবে 18 বাই 24 বর্গ ইঞ্চি। সাধারণ ছবি, আমরা ছবি গ্রহণ করতে গেলে প্রার্থী অথবা প্রার্থী যদি কোনো রাজনৈতিক দল হয় সেই দলের দলীয় প্রধানের আমরা ছবি গ্রহণ করতে পারবো। তো সেক্ষেত্রে অবশ্যই ছবির মাত্রা হবে 60 বাই হচ্ছে 45 বর্গ সেন্টিমিটার। এবং আমরা এটা সব জায়গায় সাধারণত করে থাকি যে ছবিটি বা আমাদের এই যে লিফলেট, হ্যান্ডবিল বা পোস্টার এগুলো সাদা কালো হতে হবে এবং সেখানে মুখ্যমন্ত্রীর প্রতিষ্ঠানের নাম, ঠিকানা, তারিখ থাকবে। তবে ডিজিটাল মাধ্যমে আমরা রঙিন লিফলেট, হ্যান্ডবিল, পোস্টার ডিজিটাল মাধ্যমে আমরা তৈরি করতে পারবো। ডিজিটাল মাধ্যম বলতে আমরা স্ক্রিন যেগুলো আছে, ডিজিটাল মিডিয়া, সোশ্যাল ফেসবুক হতে পারে অথবা আমাদের গুগলে হতে পারে, এসব জায়গায় আমরা রঙিন গুলো ব্যবহার করতে পারবো। কোনো কিছুই আমরা রঙিন পারবো না, রঙিন পারবো শুধু ডিজিটাল মাধ্যমে, মানে সোশ্যাল মিডিয়া, ফেসবুক, তারপরে আপনার ইনস্টাগ্রাম, টুইটার, মানে যেগুলো স্ক্রিনে মোবাইল অথবা ল্যাপটপ, ওই ক্ষেত্রে আমরা রঙিন পারবো। বাট প্রিন্টেড যেটা হবে এটা সাদা কালো, প্রিন্টেড সাদা কালো ছাড়া সুযোগ নেই। ছবি মাত্র করে দিচ্ছি স্যার, 65 বর্গ সেন্টিমিটার। দুজনের ক্ষেত্রে একই সাইজ, দলীয় প্রার্থী ওই যে 60 বাই 45 বর্গ সেন্টিমিটার সাইজের হবে দুজনের ছবি।
তাই আমাদের নির্বাচনের প্রতীক বরাদ্দের পরের দিন থেকে হচ্ছে আমাদের প্রচারণা শুরু হবে। ওই দিন থেকে যিনি দলীয় প্রধান থাকবেন আমরা মূলত তার ছবি ব্যবহার করতে পারবো, ওই সময় যিনি দলীয় প্রধান থাকবেন। এবং যে ছবিগুলো আমরা ব্যবহার করব সেখানে কোনো অনুষ্ঠান, জনসভায় নেতৃত্ব দিচ্ছে অথবা কোনো নামাজ পড়তেছে বা প্রার্থনা করতেছে এরকম ভঙ্গিমার ছবি ব্যবহার করা যাবে না, একদম প্লেন ছবি। এবং আমরা কোনো পোস্টার ব্যবহার করবো না। এরপরে হচ্ছে আমাদের ভোটার স্লিপ। ভোটার স্লিপে আমরা ভোট কেন্দ্রের 400 গজের মধ্যে বিতরণ করতে পারবো না, 400 গজের বাইরে আমরা ভোটার স্লিপ বিতরণ করবো। এইখানে কোনো প্রার্থীর নাম থাকবে না যে কার পক্ষ থেকে ভোটার স্লিপটা দেওয়া হলো, এবং হচ্ছে কোনো প্রতীকও থাকবে না, এবং কোনো কথা বা ইঙ্গিতও থাকবে না। আর থাকবে কি ভোটারের নাম, ভোটারের নম্বর, ভোট কেন্দ্রের নাম, এবং যে প্রতিষ্ঠান থেকে আমরা এটা ছাপিয়েছি সেই প্রতিষ্ঠানের নাম, ঠিকানা এবং তারিখ, সংখ্যা। মূলত কোনো যানবাহন ব্যবহার করেই জনসভা করা যাবে না। ভোটার স্লিপের একটি সাইজ আছে 12 বর্গ সেন্টিমিটার থেকে 8 বর্গ সেন্টিমিটার। ভোটার স্লিপে আমরা কোনো দলের নাম লিখবো না, দলীয় প্রার্থীর নাম লিখবো না, দলের প্রতীক লিখবো না। এবং ভোট চাবো না যে অমুক দলের পক্ষে অমুক প্রার্থীর পক্ষে চাবো না জানিয়ে, এবং 400 গজের ভিতরেও বিতরণ করবো না। তারপর হচ্ছে শুধু 3টা জিনিস দিতে, ভোটারের নাম, ভোটার নম্বর, ভোট কেন্দ্রের নাম, এবং কোথা থেকে আপনি এটা প্রিন্ট করেছি সেই মুসলিমের প্রতিষ্ঠানের নাম, সংখ্যা, তারিখ, সংখ্যা থাকতে হবে। এতটুকু করেছি। আপনি জনসেবার স্বার্থেই দেওয়া যে আপনি জনগণের উপকার করলে থাকে ভোটার স্লিপ। এরপর আমরা হচ্ছে বিধি 9 অনুযায়ী যানবাহন, কোনো ধরনের যানবাহন ব্যবহার করতে পারবো না, শোডাউন বা মিছিল করতে পারবো না, মশাল মিছিল করা যাবে না। হেলিকপ্টার আমরা প্রার্থীরা পারবো না যদি প্রার্থী দলের প্রধান বলে দিই স্যার। যান্ত্রিক বাহনে কোনো শোডাউন মিছিল হবে না, কোনো ট্রাক, কোনো বাস, কোনো মোটরসাইকেল, কোনো মাহিন্দ্রা, কোনো পিকআপ গাড়ি, কোনো কিছুই আমরা জনসভায় বা মিছিলে ব্যবহার করতে পারবো না। কোনো মশাল মিছিল করতে পারবো না। আমরা যারা প্রার্থী আমরা কোনো হেলিকপ্টার ব্যবহার করতে পারবো না। শুধুমাত্র দলীয় প্রধান উনি প্রয়োজনীয় ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। কোনো ড্রোন ব্যবহার করা যাবে না। এখন ইদানিংকাল এটা অ্যাড হয়েছে, এই বছর অ্যাড হয়েছে ড্রোন বা কোয়াডকপ্টার বা ইউজ যন্ত্র, যেগুলো আকাশ থেকে দেখা যায়, এগুলো আমরা ব্যবহার করবো না। এবং যান চলাচলের জন্য যদি আমাদের অনুমোদিত কর্তৃপক্ষ কোনো নীতি নিষেধাজ্ঞা দেয় আমরা সেটাও মানবো, যে এই জায়গায় যান ব্যবহার করা যাবে না। হচ্ছে আপনি ব্যক্তিগত ব্যবহার করতে হবে, শোডাউন হিসেবে না, জনসভার জন্য নয়, অনেক করে। আপনাদের ধন্যবাদ। মূলত বিষয়টা হচ্ছে নির্বাচন কমিশন থেকে আমাদেরকে যেভাবে নির্দেশনা দেওয়া হয়েছে, আসলে এটা সুযোগ নেই যে আমার সাথে গেলে 4 ঘর তারিখ রক্ষা করতে হবে, যে আমার সাথে যদি 5 জনের বেশি না যায়। মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি একটি বিষয় জানান। নির্বাচনের তারিখ ঘোষণার আগে এবং পরে প্রার্থীরা ব্যাপকভাবে রঙিন পোস্টার, লিফলেট, ফেস্টুন সাজিয়ে দিয়েছে বিভিন্ন জায়গায়। তরুণ এগুলো কখন থেকে অপসারিত হবে, না নির্বাচন চলাকালীন সময় এগুলো একটাই থাকবে? এখনো আছে শহরের, গ্রামের বিভিন্ন জায়গায় কালার, ফেস্টুন, ব্যানার। আমার একটু জানার বিষয় ছিল, সেখানে আলোচনায় আসলে সরকারি
10টা-20টা মসজিদের সাথে আমি সকল প্রার্থী এখানে নির্দিষ্ট কোনো প্রার্থী নেই। আমি যে যা যাবো সকলেরই যাবো। এই ক্ষেত্রে যদি আপনারা বাধা কিন্তু আপনারা একটা পরিস্থিতি তৈরি করতে হবে এরকম যাতে এইসব মসজিদে গেলে বা আপনারা এটা যাবেই আপনার আগে গেলাম আপনি আসেন এই আসন বিশ্বাস করে সারা বাংলাদেশ ক্ষেত্রেই চলবে, শুধুমাত্র বরগুনায় একটি আসনের জন্য প্রযোজ্য না। প্রথমত, আমরা নিশ্চয়ই করে দেখতে পাবো যে সমগ্র বাংলাদেশে কি হচ্ছে। ইন এডিশন, অন্য সময় প্রার্থীদের লিস্টের সিকিউরিটি নিয়ে কনসার্নের বিষয় থাকে, যারা বহরে যাতায়াত করেন। কিন্তু নির্বাচন কমিশন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নির্বাচনের সাথে সম্পৃক্ত মন্ত্রণালয় তারা এই বিষয়টি উপলব্ধি করে প্রার্থী যদি মনে করেন যে তার সিকিউরিটি কনসার্ন রয়েছে, তাকে কিন্তু নিরাপত্তার জন্য ফোর্স প্রদান করা হচ্ছে। তো একটি গাড়ি প্রার্থী, কোথাও জনসভা রয়েছে, প্রার্থী অবশ্যই গাড়ি করে যাবেন, তার লোকজন যাবেন, কিন্তু একসাথে 50টি মোটরসাইকেল কেন? দুটি করে যাক, একটু সময় পর পর যাক, অসুবিধা কোথায়? সেই জনসভার স্থান সেখানে পৌঁছাবে। বৃষ্টি কত হয়, আচরণবিধি লঙ্ঘন হয়, এটা আমরা একটু দেখলে হবে, একটু সচেতন থাকলে হবে। ধন্যবাদ স্যার। আচ্ছা, এই ব্যাপারগুলো না- 22 তারিখের পর 22 তারিখ ঘোষণা কি হবে? এখন তো কিছুই নেই, এখন তো আসলে আপনি একটা প্রতীক বরাদ্দ হয়নি, আপনি কিভাবে প্রচারণা করবেন? প্রচারণা এখন নিষিদ্ধ। ঠিক আছে? আমি ধানসিংহের প্রার্থী প্রতিবদ্ধ হলে যা রাইট যে আমরা এগিয়ে দিয়েছি প্রশ্ন হলো যে আপনার রাজনীতিতে বসতে যাবে কথা বলা আমি আচ্ছা, আমরা আপনাদেরকে অনুরোধ করি, এই কমিশন আমি বলি, এটা তো আসলে এই প্রথমেই বলছি, এটা সারা বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য। এটা সকল ক্ষেত্রে যাতে আমরা একটু ফ্যাক্ট বুঝি। ঠিক আছে? এই শব্দটার অনেক সিগনিফিকেন্স রয়েছে, এটা থেকে আমরা অনেক কিছু উপলব্ধি করতে পারি। স্যার, আমি একটা বিষয় একটু শেয়ার করি। আমার যে প্রথম পোস্টিং হয়েছিল, প্রথম একদম চাকরি শুরুতে রাঙ্গামাটি বিদ্যালয়, সেখানে আসলে কোনো বাহনই নেই মোটরসাইকেল ছাড়া। এরকম প্রেক্ষাপটে আমরা নির্বাচন কমিশন আলাপ করেছি, তারা থেকে যেটা শুনেছি আসলে সুযোগ নেই আইনত আমরা সুরারোপ করার, সেটা হোক মোটরসাইকেল, হোক গাড়ি, হোক ইন্ডিয়া, কোনো যানবাহনকে আইনত সুযোগ নেই। যদি আমরা এরকম সুরারোপ করি, সেটা আসলে আন্তর্জাতিক পরিপূর্ণ হবে না, এটা পরিপন্থী হবে। মানে আমাদের প্রয়োজনটা এখানে কেউ ওই সমস্ত চর এলাকায় যেখানে কোনো গাড়িই নেই, সেখানেও আমরা জিজ্ঞেস করেছি, বলছে না, এটা সুযোগ সারা বাংলাদেশের জন্যই সেই আইনটা চলতে হবে। আমি আরেকটা বিষয় একটু সাবধান করি, সেটা হচ্ছে যে নাম্বার প্লেট নেই কোনো মোটরসাইকেল, তো এটা তো আসলে আমাদের চলমান এটার বিষয়ে আপনারা যেহেতু এখানে গণ্যমান্য প্রার্থী যারা রয়েছেন আপনারা একটু রেজিস্টার করুন, কারণ নাম্বার প্লেট নেই মোটরসাইকেল এটা তো সম্পূর্ণ সম্ভব আর নির্বাচনে তো আরো বেশি এটা যে আমরা হচ্ছে যান চলাচলের মনোনয়নপত্র দাখিল বা অন্যান্য কার্যক্রমের সময় আমরা সর্বোচ্চ 5 জন করে আসতে পারবো। দলীয় প্রধান, সাধারণ সম্পাদক বা সমপর্যায় ব্যক্তি ভোটার যাতায়াতের জন্য শুধুমাত্র ডেলিগেট ব্যবহার করা যাবে। সো আমরা বিধি 10-এ আছি, আমরা কোনো প্রার্থীর মনোনয়নপত্র দাখিল অথবা প্রার্থীরা প্রত্যাহারে বাধা নিষেধ করবো না, সবাইকে সমান সুযোগ দেবো। দেওয়াল লিখন করা যাবে না, সেটা ভালো জিনিস হলেও দেওয়াল লিখন করা যাবে না। যেমন এখানে লেখা আছে নিজের সৎ থাকলে চোখে গেলেও শান্তি লাগে, বাট এই জাতীয় বিষয়ে ভালো শুনলেও দেওয়াল লিখন করা যাবে না। আমরা নির্বাচনী মানে প্রচার সময় কোনো জীবন্ত প্রাণী ব্যবহার করবো না, হাতি ব্যবহার করবো না, পাখি ব্যবহার করবো না, বা যে কোনো জীবন্ত প্রাণী আমরা ব্যবহার করবো না। গেট, তোরণ, প্যান্ডেল গুরুত্বপূর্ণ একটি বিধি আমাদের
কেন আমরা কোনো গেট বা তোরণ করতে পারবো না, আলোকসজ্জা করতে পারবো না, আমরা প্যান্ডেল করতে পারবো, সেটার সাইজ হবে হচ্ছে 400 বর্গ ফুটের। এখানে একটি বিষয় গুরুত্বপূর্ণ যে আমাদের নির্বাচনের একটি থাকবে কেন্দ্রীয় নির্বাচনী ক্যাম্প, এটা পুরো আসনের জন্য একটি, বরগুনা 2 আসনের জন্য প্রত্যেক প্রার্থীর জন্য একটি কেন্দ্রীয় নির্বাচনী ক্যাম্প। আর থাকবে হচ্ছে প্রতিটা পৌরসভার প্রতিটা ইর জন্য, ওয়ার্ডের জন্য একটি এবং ইউনিয়নের জন্য একটি। আমরা যদি বরগুনা ঘুরে দেখি তাহলে আমরা সর্বমোট 36টি স্থানীয় ক্যাম্প তৈরি করতে পারবো। 16টি হচ্ছে বামনায়, 16টি পাথরঘাটা এবং 4টি বামনায়, 16টি হচ্ছে পাথরঘাটা আর 16টি হচ্ছে বেতাগিরি। এবং এই যে ক্যাম্পগুলো আমরা করবো সেই ক্ষেত্রে জনগণের চলাচল বা সাধারণের ব্যবহারের জন্য যে স্থান, সেটা আমরা একটা স্কুলের মাঠে করতে পারবো না, এটা সাধারণ ব্যবহার করে। এবং এই ক্যাম্পে আমরা কোনো ভোটারের কোনো পানীয়, কোনো খাবার এবং কোনো কিছু গিফট দেবো না। এই ক্যাম্পগুলো শুধুমাত্র আমার প্রচারের জন্যই ব্যবহার হবে। এবং এই বছর বিলবোর্ড ব্যবহারের অনুমতি আছে। আমাদের বিলবোর্ড হবে হচ্ছে 16x9 বর্গফুট এবং বিলবোর্ডের সংখ্যাও ঠিক ক্যাম্পের মতো সেম, প্রতি ইউনিয়নে একটি করে এবং পৌরসভা প্রতি ওয়ার্ডে একটি করে। তার মানে বরগুনা 2 আসনে আমরা টোটাল 36টি বিলবোর্ড ব্যবহার করতে পারবো। আমরা আসলে আস্তে আস্তে আমাদের ডেভেলপমেন্ট করার জন্য আসলে আজকে যারা প্রার্থী যিনি কথা বলছেন এটা আসলে তাদের দ্বারাই তৈরি হবে। আমরা আসলে সমস্ত রাজনৈতিক দল, সমস্ত স্টেকহোল্ডারদের পরামর্শই করা হয়েছে। সংখ্যাটা নাই, বাট আপনার যে ব্যয়ের যে টাকা আছে সেইটার হিসাব দিতে হবে যে আপনি যে ব্যয়ের জন্য যে টাকাটা সর্বোচ্চ আছে এর মধ্যে দিয়ে আপনাকে সব করতে হবে। বিলবোর্ডের টাকা, ফেস্টুনের টাকা, জনসভার টাকা, সেগুলো একটা সংখ্যায় পড়ে যাবে। হিসাব দিতে হবে আপনি যে ব্যানার এখন আমরা আরেকটু খেয়াল করি, আমরা অনুষ্ঠানমূলক বক্তব্য দিব না, বিবৃতি প্রদান করবো না, উচ্ছৃঙ্খল আচরণও করবো না। সবচেয়ে বড় যে বিষয়টি, আমরা আমাদের প্রচার অভিযানে কোনো ধর্মীয় কোনো বিষয়, মসজিদ, মন্দির, প্যাগোডা, গির্জা করবো না, নাগরিকদের কোনো স্থাবর এবং অস্থাবর সম্পত্তির ক্ষতি করবো না, এবং ভোটারদের কোনো অর্থ প্রদান করবো না এবং কন্ট্রোল করবো না, এবং অনুমতি ব্যক্তি ছাড়া কেউ কোনো ধরনের অস্ত্র বা বিস্ফোরক দ্রব্য বহন করবো না। আর্মস বা ফায়ার আর্মস বা লাঠি বা দেশীয় কোনো ধারালো অস্ত্র আমরা কেউ বহন করবো না। সামাজিক যোগাযোগ মাধ্যম এবছর এইটা অ্যাড হয়েছে, যেহেতু আমাদের ডিজিটাল মাধ্যমটা আরো বেশি অ্যাক্টিভ হয়েছে। তো এটা হচ্ছে প্রার্থী, নির্বাচনী এজেন্ট, রাজনৈতিক দল এবং প্রার্থীর পক্ষে অন্য কোনো ব্যক্তি, সবাই একটু মনোযোগ দিয়ে শুনলে ভালো হবে যে আমাদের যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, এই অ্যাকাউন্টগুলো আমাদেরকে অবশ্যই প্রচারণা শুরুর পূর্বে রিটার্নিং কর্মকর্তাকে, রিটার্নিং কর্মকর্তা স্যারের কাছে আমাদেরকে এই অ্যাকাউন্টগুলোর আইডি, ইমেইল এবং অ্যাকাউন্টের ইউআরএল এগুলো প্রদান করতে হবে। যে আমার প্রার্থী কোনো ফেসবুক থাকলে অথবা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থাকলে সেটা তাকে দিতে হবে, এবং প্রার্থী নির্বাচনী এজেন্ট থাকলেও দিতে হবে। আমি তো সদায় জানতে চাই যে তাহলে প্রার্থী একজন প্রার্থী কতগুলো আইডি ইউজ করতে পারে, কোনো নির্ধারিত কোনো যেটা উনি ব্যবহার করবেন এটা রিটার্নিং কর্মকর্তা স্যারের আনলিমিটেড বাট অবৈধ করতে, তাই তো? দেওয়া হয়েছে। আনলিমিটেড করা যাবে কিন্তু অবৈধ করতে পারবে না। তো ইনফরমেশন আছে নাকি? প্রার্থীটা দিতে বলছি, চিঠিটা দেখি, চিঠিটা রেখে মনে হয় প্রার্থীর জন্য রেজিস্ট্রেশন। আমি আমার ফেসকে করলাম
ফাঁসি কেনার কি আছে এগুলো সব ডেলিভারিটলি আমার বিরুদ্ধে প্রচার করে আমি আমার বিরুদ্ধে বলছি এটা আমি অভিযোগ বলতে পারি এই যে প্রচার করার পর আমি নিজেই